হামাস রাজি হলে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে ইসরায়েল, আশাবাদী যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নাম নিবন্ধন মাহমুদ আহমেদিনেজাদের। নির্বাচিত হলে দেশের সব সমস্যা সমাধানের ঘোষণা। প্রথম নারী হিসেবে ফর্ম তুললেন জোহরা ইলাহিয়ান। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড়, উচ্চপদস্থ 5 কর্মকর্তা গ্রেফতারে তোলপাড়। দুর্নীতির কারণেই পুতিনের পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। এবং নিজেদের মেয়াদে নিষিদ্ধ করতে চাওয়া চীনা অ্যাপ টিকটকে যোগ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। হামাস রাজি হলে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে ইসরায়েল বলে আশাবাদী যুক্তরাষ্ট্র। যদিও উপত্যকাটি থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলেই প্রস্তাব মানা হবে বলে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার দাবি, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনা অনুযায়ী চুক্তিতে রাজি আছে তেল আবিব। এর মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে নতুন করে আরও 60 জন নিহত হয়েছেন। চলমান বোমাবর্ষণের মধ্যে ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল রাজি হবে বলে আশা প্রকাশ করেছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি। তিনি বলেন, গাজার শাসক গোষ্ঠী হামাস এই প্রস্তাব মেনে নিলে উপত্যকাটিতে 6 সপ্তাহ যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও এই প্রস্তাব নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভায় বিভেদ লক্ষ্য করা গেছে। তার সরকারের বেশ কয়েকজন সদস্য যুদ্ধবিরতি প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন, এমনকি জোট ভাঙার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গেল শুক্রবার গাজায় যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে প্রথমে 6 সপ্তাহ যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ের কথা বলা হয়। একই সঙ্গে চুক্তির আওতায় ইসরায়েল কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে, আর হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের। বাইডেনের পাশাপাশি কাতার ও মিশর একই আহ্বান জানিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। 28 জুনের নির্বাচনে প্রার্থী হতে রোববার নিজের নাম নিবন্ধন করেছেন তিনি। এমনকি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশের সব সমস্যা সমাধানের ঘোষণাও দিয়েছেন আহমেদিনেজাদ। এদিকে প্রথম নারী হিসেবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফর্ম তুলেছেন সাবেক আইন প্রণেতা জোহরা ইলাহিয়ান। রোববার তেহরানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে নিজের নাম নিবন্ধন করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের অনুরোধে আবারও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরানের সমস্যাগুলো সমাধানে সবার আগে মনোযোগ দিবেন তিনি। সারা দেশ থেকে জনগণের সমর্থন আমাকে আবারও নির্বাচনে অংশ নিতে উদ্বুদ্ধ করেছে। তারা আমার প্রতি উদারতা ও স্নেহ দেখিয়েছেন। তারাই আমাকে বাধ্য করেছে নির্বাচনে লড়তে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিবন্ধন করলেও আহমেদিনেজাদকে বাধা দেওয়া হতে পারে, কেননা 2017 ও 2021 সালের নির্বাচনেও তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দ্বন্দ্বের জেরে সে সময় তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এদিকে আহমেদিনেজাদ ছাড়াও এখন পর্যন্ত সাবেক পারমাণবিক আলোচক সাইদ জালালি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী আলী রেজা জাকানি, সাবেক পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি, সাবেক শীর্ষ ব্যাংকার আব্দুল নাসির হেমতি এবং সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মাহাদি ইসমাইল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রেসিডেন্ট পদে দৌড়ে যোগ দিয়েছেন। প্রথম নারী হিসেবে নির্বাচনে লড়তে মনোনয়ন ফর্ম তুলেছেন জোহরা ইলাহিয়ান। 57 বছর বয়সী নারী, ইরানের সাবেক আইন প্রণেতা এবং পেশায় চিকিৎসক। সোমবার প্রেসিডেন্ট নির্বাচনে নাম নিবন্ধনের শেষ দিন। এরপর সর্বোচ্চ নীতি নির্ধারণী অভিভাবক পরিষদ প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করবেন। 11 জুন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 28 জুন ভোটের আগ পর্যন্ত প্রচারণার জন্য 2 সপ্তাহ সময় পাবেন তারা। গত মাসে হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দুর্নীতির মামলায় অন্তর্বর্তী জামিন শেষে আত্মসমর্পণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফলাফলের আগে আবারও কারাগারে পাঠানো হলো কেজরিওয়ালকে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে চলছে ধরপাকড়। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে পদ থেকে সরানোর পর তার ঘনিষ্ঠ উচ্চপদস্থ আরও 5 কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গুঞ্জন উঠেছে এবার পুতিনের টার্গেট সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি জেরাসিমভ। দুর্নীতির কারণেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন পুতিন, এমনটাই ধারণা করা হচ্ছে। এদিকে রাশিয়াকে চীনের সমর্থন চলমান যুদ্ধ দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল মাসেই আকস্মিক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বরখাস্ত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর একে একে ওই মন্ত্রণালয়ের 5 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, যা নিয়ে দেশটিতে চলছে তুমুল আলোচনা সমালোচনা। ধরপাকড়ের এই ঘটনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের মধ্যে হতাশারও জন্ম দিয়েছে। হঠাৎ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কেন ধরপাকড় চলছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। কয়েকজন বিশ্লেষকের সঙ্গে কথা বলেছে গণমাধ্যমটি। সেই বিশ্লেষকরা বলেছেন, রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান হল প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয়ে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। প্রকাশ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এরপরই দুর্নীতি বিরোধী অভিযানের নামে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানোভও রয়েছেন। তার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের দাবি, পুতিনের পরবর্তী টার্গেট সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি জেরাসিমভ। ইউক্রেন যুদ্ধে যখন রুশ বাহিনী সফলতার মুখ দেখছে, ঠিক তখন এই ধরনের অভিযান ও রদবদল প্রশ্নের মুখে ফেলছে পুতিনকে। ধারণা করা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবেই এই পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে রাশিয়া একের পর এক গ্রাম দখলে নিলেও এখনই যুদ্ধে জয়লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর প্রতি বেজিং এর সমর্থন চলমান যুদ্ধ দীর্ঘায়িত করবে বলে দাবি তার। এর আগে রাশিয়াকে বিভিন্নভাবে সহযোগিতার জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। তবে চীন এ ধরনের কোনো সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে। রাহানুল রানা, সময় সংবাদ। এবার টিকটকে যোগ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকাকালীন চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং এই অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছিলেন তিনি। ট্রাম্পের এমন ভুল পাল্টে ফেলাকে নির্বাচনী প্রচারণার কৌশল বলে ভাবছেন বিশ্লেষকরা। সাল 2020 যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব পরিণত হয়েছে নিষেধাজ্ঞার খেলায়। তারই জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেন চীনা কোম্পানি বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার। তবে সে সময় তার এই সিদ্ধান্ত খারিজ করে দেন আদালত। এরপর চলতি বছর বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় গিয়ে টিকটক ব্যান করার কথাও জানান ট্রাম্প। তবে অবশেষে এই টিকটক প্ল্যাটফর্মে যোগ দিলেন সাবেক এই প্রেসিডেন্ট। আর এই বিষয়টি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো। প্রতিবেদনে পলিটিকো জানায়, স্থানীয় সময় শনিবার রাতে নিজ অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। ওই ভিডিওতে তাকে নিউ জার্সি অঙ্গরাজ্যে অনুষ্ঠিত মিক্সড মার্শাল আর্টস লড়াই UFC 032 এর দর্শকদের অভিবাদন জানাতে দেখা যায়। ট্রাম্পের অ্যাকাউন্টটির নাম প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। রোববার সন্ধ্যা 7টা পর্যন্ত ট্রাম্পের অ্যাকাউন্টটি ফলো করেছেন 10 লাখ ফলোয়ার। বিশ্লেষকদের মতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। এদিকে গেল 23শে এপ্রিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে টিকটক নিষিদ্ধে একটি বিল পাশ হয়। পরদিন 24শে এপ্রিল ওই বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার ফলে এটি আইনে পরিণত হয়। এই আইন অনুযায়ী আগামী 9 মাসের মধ্যে চীনা কোম্পানি বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি করে দেবে। তা না হলে যুক্তরাষ্ট্রের টিকটক অ্যাপ ব্লক করে দেওয়া হবে। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে আরও অতিরিক্ত 3 মাস সময় নেবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে 2025 সালের মাঝামাঝি পর্যন্ত সময় পাচ্ছে টিকটক। তবে যুক্তরাষ্ট্র সরকারের এই আইনকে চ্যালেঞ্জ করে মার্কিন আদালতে মামলা করেছে বাইটড্যান্স। যদিও অবাক করার বিষয় এটাই যে টিকটক নিষিদ্ধে আইন করলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে টিকটকে যোগ দেন খোদ প্রেসিডেন্ট জো বাইডেনও। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রবাসী বান্ধব বাজেট প্রণয়নে সরকারের প্রতি আহ্বান সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের। বৈধভাবে রেমিটেন্স প্রবাহ বাড়াতে চান আরও বেশি প্রণোদনা। আবারও কারাগারে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। রোববার আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয় বলে জানায় তার দল আম আদমি পার্টি। দুর্নীতির মামলায় শীর্ষ আদালতের দেয়া অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হওয়ায়
এদিন কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন কেজরিওয়াল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক দিল্লির এই মুখ্যমন্ত্রীকে মদের লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির এক মামলায় গত মার্চে গ্রেফতার করে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। যদিও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন কেজরিওয়াল। দেখছেন আন্তর্জাতিক সময়। ঈদুল আজহা সামনে রেখে কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু। মূল্য সাশ্রয়ী করতে বিভিন্ন দেশ থেকে পশু আমদানি করছে দেশটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। জ্যোতির্বিদদের মতে এবার ঈদুল আজহা উদযাপন হবে 16 জুন। ঈদুল আজহা কাউন্টডাউন শুরু হতে না হতেই কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু। এবার ঈদুল আজহায় পশুর দাম আরো সাশ্রয়ী করতে ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে আমদানি করেছে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু। স্থানীয় নাগরিকদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা সৌদি নোয়াইমি ভেড়া এবং ইরানি সাফালি ভেড়াও আমদানি করেছে পর্যাপ্ত পরিমাণে। এছাড়াও জর্দান থেকে ইরাক হয়ে কুয়েতে আসছে প্রায় 30,000 দুম্বা। অস্ট্রেলিয়া, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও পশু আসছে বলে জানান বিক্রেতারা। যে যখন টাইম পায় তখন আগে কিনে যায়, কারণ এখানে তো সুযোগ সুবিধা আছে। 15 দিন 20 দিন আগে কিনে রাখতে পারে। আগে যারা আগে যাইব সবচেয়ে ভালো জিনিসটাই পাইব। যেমন এই যে না আছে 600 এখন তো বাচ্চা নিতে পারবো, আর পরে তো আর বাচ্চা নিতে পারবো না, পরে বাচ্চাটাই নেওয়ান লাগবো। এই হয়েছে ওখান যেমন আমরা ব্যস্ত আছি। এই যেমন ওই যে লাল সবক দিয়ে তুই গেছে কুইতিরা, এই যে লাল সবক দিয়ে গেছে, এইভাবে তুই যাবো ঈদের দিন নিয়ে যেতে পারবো। ঈদের এখনো 2 সপ্তাহ বাকি। এরই মধ্যে ক্রেতারা পছন্দের পশু কিনতে ভিড় করছেন কাবাদ অঞ্চলের পশু বাজারে। তুলনামূলক গতবারের চেয়ে কিছুটা বেশি গরুর মূল্য বলছেন প্রবাসী ক্রেতারা। তবে পছন্দের পশুটি আগে থেকেই কিনতে চান অনেকে। গরুর সংখ্যা বেশি থাকে তো বাছাই করতে সুবিধা হয়, যে কোনো কালার নেওয়া যায়। এরপরে তো হয়তো বা সব কালার মিলবে না। আমি এখন দেখলাম আসলাম দেখলাম আমার যেটা চয়েস হয়েছে সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্যই মূলত আমি 2-3 সপ্তাহ আগে আসছি। যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাব। ফ্যামিলি সহকারে আসছি আমরা এখানে, ইনশাআল্লাহ কুরবানি দিব। গরু সবই পছন্দ, কিন্তু কুরবানির জন্য দামটা মনে হয় একটু বেশি। প্রকার ভেদে গরু বিক্রি হচ্ছে 350 দিনার থেকে শুরু করে 1200 দিনার, আর দুম্বা এবং ছাগল বিক্রি হচ্ছে 80 দিনার থেকে 200 দিনার পর্যন্ত। কুয়েতের কাবাদ থেকে মঈন সুমন, সময় সংবাদ। প্রবাসী বান্ধব বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের গুরুত্ব দিয়ে বাজেট করলে রেমিটেন্স প্রবাহ বাড়বে বলে মনে করেন তারা। একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আরও বেশি প্রণোদনার দাবি জানান প্রবাসীরা। শিবলিয়া সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বে অবস্থান করছেন 1.5 কোটি প্রবাসী। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি গতিশীলতা পেয়েছে। তবে বাংলাদেশের জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রণোদনা ছাড়া তেমন কোনো বরাদ্দ না থাকায় তারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আসন্ন বাজেটে প্রবাসীদের জন্য নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে একটি প্রবাসী বান্ধব বাজেট তৈরির দাবি তোলা হয়েছে। প্রবাসীরা আবেদন জানান বিদেশে নানা বিপর্যয় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেমিটেন্স যোদ্ধাদের দায়িত্ব যেন সরকার বহন করে। প্রবাসী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনায় সরকার যেন বৃত্তি প্রদান করে। প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠাতে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিদেশিদের জন্য একটা সুন্দর বাজেট করবে, যেটা আমাদের প্রবাসীদের অনেক সময় প্রবাসীরা অনেক বিপদের সম্মুখীন হয়, সেই বিপদের সময় যেন কাজে আসে। এই প্রবাসের টাকা দিয়ে আমাদের দেশেও যাতে কোনো কিছু করা যায়, কোনো কর্মসংস্থানে কোনো কিছু করা যায়, কর্মসৃষ্টি করা যায়, এই ধরনের কর্মবান্ধব বাজেট দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রবাসীদের দাবি, বিদেশে কর্মক্ষেত্রে অসংখ্য প্রবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে পঙ্গু হয়ে উপার্জন অক্ষম হয়ে গেছেন। সরকার রেমিটেন্সের উপর যতটা নির্ভর হচ্ছে ততটা রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্ব দেওয়ারও আহ্বান তাদের। বর্তমানে যেটা 2.5% প্রণোদনা, সেটা বাড়িয়ে কমপক্ষে 5% যদি প্রণোদনা করা যায় তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো বেড়ে যাবে। প্রবাসী বান্ধব বাজেট তৈরির জন্য প্রবাসীদের পণ্য পরিবহনের উপর কর আরোপ কমানোর দাবিও জানিয়েছেন অনেকে। বিদেশ ফেরত যাত্রীরা কষ্টার্জিত উপার্জন দিয়ে শখের জিনিসপত্র নিয়ে গেলে সেসব পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়।
সামগ্রিকভাবে দেশে ব্যাপক অগ্রগতি হয়েছে, যা এখন বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের কাছে বিনামূল্যে পৌঁছে গেছে স্বাস্থ্যসেবা। ফ্রান্স সফরকালে এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের স্বাস্থ্য খাতের এই চিত্র তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা। প্যারিস থেকে আরো জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ফ্রান্সের রাজধানী প্যারিসে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন এবং ইউনিসেফ আয়োজিত কাউন্টডাউন টু নিউট্রিশন ফর গ্রোথ 2025 টেকিং অ্যাকশন অন ওমেন্স নিউট্রিশন অ্যাট রোনাল্ড গ্যারোস শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সামগ্রিকভাবে নারী পুষ্টির উন্নয়নে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে, যা এখন বিশ্ব দরবারে উদাহরণ হিসাবে বিবেচিত হয়। আর দেশের প্রান্তিক জনগোষ্ঠীও বিনামূল্যে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারছে। এদিকে ফ্রান্স সফরকালে প্রতিমন্ত্রী প্যারিসে অবস্থিত স্থানীয় একটি বাংলা স্কুল পরিদর্শনে যান। সেখানে তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা দেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করে। আমি চাই এরা আরও জানুক বাংলাদেশ সম্বন্ধে, বাংলা ভাষায় কথা বলুক, এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখুক। এই সফরে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা, ইউনিসেফের হেড অব নিউট্রিশন দীপিকা শর্মা, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় পুষ্টি সেবা ডিপিএম ডাক্তার SM হাসান মাহমুদ। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়ে গেল বৈশাখ উৎসব। এতে আনন্দে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর আরও একটি রিপোর্ট। বাঙালি জাতির ঐতিহ্যবাহী উৎসব বৈশাখ। নানা কারণে নির্দিষ্ট সময়ের পরেও প্রবাসে এই উৎসব উদযাপন করে থাকেন বাংলাদেশিরা। রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী বাঙালিয়ানের মধ্য দিয়ে উদযাপন করেছে বৈশাখ উৎসবের। আয়োজকরা জানিয়েছেন, নিজেদের কৃষ্টি সংস্কৃতি ধরে রাখতেই তাদের এই উদ্যোগ। বাঙালি সংস্কৃতি যেন চর্চা করতে পারে, তারই ধারাবাহিকতায় আমরা এই বাংলাদেশের এই সংস্কৃতি এখানে লালন করার জন্য, ধারণ করার জন্য আমরা প্রতি বছরই স্বরলিপি শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আমরা বৈশাখী মেলাটা করে থাকি। আমরা চাই আগামী প্রজন্ম এই কৃষ্টি কালচার তুলে ধরুক, আরো দূর নিয়ে যাক। বাঙালি সংস্কৃতির এই উৎসব দেখতে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশে যেরকম মেলা একটা ফিল হতো, যে বিদেশে থেকেও আমরা সেই উৎসবটাই পাচ্ছি। বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছি, এনজয় করছি, সবাই বৈশাখী সাজে আসছে। দেশ থেকে আগত অতিথি শিল্পী লায়লা ও বেলিয়া ফ্রুজের গানে আনন্দে মেতে ওঠেন উপস্থিত প্রবাসীরা। গানের পাশাপাশি নাচও দর্শকদের মন কাড়ে। উৎসব প্রাঙ্গণের স্টলগুলোতে ছিল দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের সমাহার। বাঙালি জাতির ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক বৈশাখ উৎসব যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশা সবার। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। দেখছেন আন্তর্জাতিক সময়। পরিত্যক্ত ছোট্ট একটা মাছ ধরার বন্দর, সেখান থেকেই বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি, বাণিজ্যিক কেন্দ্র আর পরিচ্ছন্ন দেশ হিসেবে গড়ে ওঠার অবিশ্বাস্য গল্প। যোগ্য নেতৃত্ব আর সুদূর প্রসারী পরিকল্পনার উপর ভিত্তি করে আধুনিক সিঙ্গাপুরের উত্থান নিয়ে মার্জিয়া মুমুর রিপোর্ট। দারিদ্রতায় জর্জরিত অপরাধীদের আস্তানা হিসেবে কুখ্যাত একটি মাছ ধরার বন্দর। 3 দশকের ব্যবধানে যা এখন বিশ্বের অন্যতম বাণিজ্য কেন্দ্র, ধনীদের আবাসস্থল, সবচেয়ে ব্যয়বহুল শহর। চোখ মেললেই ধরা পড়বে ঝকঝকে স্বচ্ছ নীলাকাশের নিচে সবুজের সমারোহ, চোখধাঁধানো বিশাল সব অট্টালিকা, আধুনিক নির্মাণ শৈলী আর স্থাপত্যের নিদর্শন। বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের কথা।
1963 সালের 31 আগস্ট ব্রিটিশরা 716 বর্গ কিলোমিটার আয়তনের সিঙ্গাপুরকে মালয়েশিয়ার হাতে তুলে দেয়। ওই বছরের 16 সেপ্টেম্বর সিঙ্গাপুরের বাসিন্দাদের মালয়েশিয়ার অধীনে যেতে হয়। তবে মালয়েশিয়ার কেন্দ্রীয় সরকার সিঙ্গাপুরিয়ানদের নিজেদের নাগরিক না মনে করায় উন্নয়নের ছোঁয়া খুব একটা লাগে না। এমনকি ঝামেলা মনে করে গরিব সিঙ্গাপুরিয়ানদের 1965 সালের 6 আগস্ট মালয়েশিয়া থেকে আলাদা করে দিয়ে পৃথক রাষ্ট্র গঠন করতে বাধ্য করা হয়। কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ ছাড়া শুধুমাত্র নিজের বেকার জনসংখ্যা, যাদের প্রধান পেশা মাছ ধরা, তাদের নিয়ে যাত্রা শুরু করেন সিঙ্গাপুরের প্রথম প্রেসিডেন্ট লি কুয়ান ইউ। প্রথমেই মেধাবী মানুষদের দিয়ে দেশের অবস্থা পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন প্রেসিডেন্ট লি কুয়ান ইউ। নিরলস পরিশ্রম, সততা, যোগ্য নেতৃত্ব আর কঠোর শৃঙ্খলাকে পুঁজি করে আস্তে আস্তে দারিদ্রতা থেকে বের হয়ে আসে সিঙ্গাপুর, হয়ে ওঠে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি, বাসযোগ্য দেশ। সরকারি আবাসন, শিক্ষা, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ পায় সিঙ্গাপুরের প্রতিটি নাগরিক। পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ হওয়ার পাশাপাশি সিঙ্গাপুরে আছে অবসর সময় কাটানোর জমকালো সব আয়োজন। পৃথিবীর সবচেয়ে সুন্দর বিমানবন্দরটিও সিঙ্গাপুরের। স্কুলে বুলিং, সড়কে দুষ্ট মানুষদের খারাপ আচরণ কিংবা অতর্কিত যে কোনো আক্রমণ থেকে আত্মরক্ষার কৌশল শিখছেন ছোট্ট শিশুরা। শুধু কারাটে, জুডোর মারপ্যাচ নয়, বক্সিং, স্যাভেজ, মুয়ে থাই, উয়ুংচু, জুজুৎসু, রেসলিং, গ্র্যাপলিং সব ধরনের আত্মরক্ষার কলা কৌশলের মিশেল ক্রাভ মাগা ক্লাসে প্রশিক্ষণ নেয়া সিঙ্গাপুরের শিশু কিশোরদের জন্য প্রাত্যহিক বিষয়। বাস্তব নির্ভর ও সহজে আত্মরক্ষার প্রশিক্ষণটি শিশু কিশোরদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে কার্যকরী। অভিভাবকরা বলছেন সন্তানের স্বাস্থ্য সুরক্ষা এবং আত্মরক্ষার জন্যই ক্রাভ মাগা। সিঙ্গাপুরে 4 বছর বয়সী প্রায় প্রতিটি শিশু আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়ে থাকে। এটি শিশু কিশোরদের রাগ ব্যবস্থাপনা করে তাদের মানসিক বিকাশেও সহায়তা করে। অতিরিক্ত ওজন বা স্থূল হিসেবে শ্রেণীবদ্ধ শিশুদের জন্য ক্রাভ মাগা স্বাস্থ্যকর ওজনে ফিরে আসতে সহায়তা করে বললেন অভিভাবকরা। For our kids, we wanted them to build values, be amongst their peers, to build teamwork skills, learn how to be responsible and accountable. Krav Maga was just another way to help allow them to achieve that. Everything start from young age is better because it can be more inbuilt in there when they grow up. Last rep, ready, go! খালি হাতে থাকলেও ছুরিসহ হঠাৎ আক্রমণ থেকে কিভাবে তাৎক্ষণিক আত্মরক্ষা পাওয়া যায়, ক্রাভ মাগার মাধ্যমে এই সবই শেখানো হচ্ছে। Kids 4 to 8 years old will be dealing with a self-defense situation that's really different. Their self-defense is more like building their self-confidence, being confident enough to tell somebody to stop encroaching their space. বিশেষ এই দক্ষতা অর্জনের পর তারা নিজেকে নিয়ে গর্ব অনুভব করে। মার্জিয়া মুমো, সময় সংবাদ, সিঙ্গাপুর। চন্দ্রাভিযানে নতুন ইতিহাস গড়ল চীন। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অংশে সফলভাবে চন্দ্রযান পাঠালো চীন। স্থানীয় সময় রোববার চ্যাংও 6 নামের একটি চন্দ্রযান সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করে। তবে চন্দ্রপৃষ্ঠ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করতে আরও 3 দিন সময় লাগবে বলে জানিয়েছে বেইজিং। অভিযানটি সফল হলে সৌরজগতের বিভিন্ন বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে মনে করছেন মহাকাশ গবেষকরা। চাঁদের দূরবর্তী অংশ থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহের উদ্দেশ্যে গত মে মাসে চন্দ্রযান উৎক্ষেপণ করে চীন। হাইনান প্রদেশের ওয়েনচাং স্পেস সেন্টার থেকে যাত্রার প্রায় 1 মাস পর চাঁদে পৌঁছেছে চন্দ্রযান চ্যাংও 6। চীনের স্থানীয় সময় রোববার সকাল 6টা 23 মিনিটে চাঁদের দূরবর্তী দক্ষিণ মেরুতে চন্দ্রযানটি অবতরণ করে। বেইজিংয়ের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ঝুঁকি থাকা সত্ত্বেও সফলভাবে অবতরণ করতে পেরেছে চন্দ্রযানটি। এতে চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে আরও 3 দিন সময় লাগবে। 8 মেট্রিক টনেরও বেশি ওজনের চ্যাংও 6 2 কিলোগ্রামের মতো বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে।
চাঁদের গঠন ও ধরন সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। শুধু তাই নয়, অভিযানটি সফল হলে বিভিন্ন গ্রহের গঠন, গতিবিধি ও সৌরজগতে পানির উৎস সম্পর্কেও বিস্তারিত জানা যাবে। দেশটির গণমাধ্যমের খবর, চাঁদ ও মহাকাশ গবেষণা কর্মসূচিতে এই চন্দ্রাভিযান চীনের জন্য একটি মাইল ফলক। 2018 সালে চীন প্রথমবারের মতো চাঁদে অভিযান চালায়, সেটিও ছিল চাঁদের দূরবর্তী অংশে। 2 বছর পর চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে চ্যাংউ 5। চাঁদের দক্ষিণ মেরুতে পানির উৎস সন্ধানে চীন এরপর আরেকটি অভিযান চালাবে বলে জানা গেছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হামাস রাজি হলে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেবে ইসরায়েল, আশাবাদী যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে নাম নিবন্ধন মাহমুদ আহমাদিনেজাদের। নির্বাচিত হলে দেশের সব সমস্যা সমাধানের ঘোষণা। প্রথম নারী হিসেবে ফর্ম তুললেন জোহরা ইলাহিয়ান। এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে ধরপাকড়, উচ্চপদস্থ 5 কর্মকর্তা গ্রেফতারে তোলপাড়। দুর্নীতির কারণেই পুতিনের পদক্ষেপ বলছেন বিশ্লেষকরা। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইমা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।